নমস্কার, দাস অ্যান্ড কোম্পানিতে আপনাদের সকলকে স্বাগত। আজ সুন্দর একটি সন্ধ্যায় আমরা এমন একজন বর্ষীয়ান অভিনেত্রীকে সাথে পেয়েছি, যিনি বেশ বহু বছর, বর্ষীয়ান বলেই দিয়েছি, বেশ বহু বছর ধরে ও নাট্য জগতের সঙ্গে যুক্ত, সিরিয়াল, টিভি শো, অনেক কিছুর সাথে যুক্ত। আজ আমাদের আজকের অতিথি বিজুলি সরকার। নমস্কার বিজুলি। নমস্কার তোমাকেও। আর দাস অ্যান্ড কোম্পানিতে এসে তোমার কেমন লাগছে? এখানে আসার পর আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং এখানে এসে যে পরিবেশটা দেখছি সেখানে তো আরও আরও খুব বেশি ভালো লাগছে। এখানে ডাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে কিছু কথা বলবো, তোমার মনের কথা যেগুলো। দাস অ্যান্ড কোম্পানিতে তোমার মনের কথা তুমি তোমার মুখ থেকেই বলবে আমাদেরকে। ওকে। কত বছর বয়স থেকে তুমি এই প্রফেশনে তুমি এসেছো? আমি যখন এই প্রফেশনে প্রথম পা রাখলাম তখন আমার বয়স ছিল 22 বছর। তো এই প্রফেশনে যে আসবো সেটা কোনো ঠিকঠাক ছিল না, হঠাৎই চলে এসেছি। তার আগে মানে লাইফটা তো প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, কারণ অনেক রকমভাবে অনেক জায়গায় অনেক রকম স্ট্রাগল করে তারপরে হঠাৎ একদিন আমারই এক পরিচিত, মানে আমার সম্পর্কে দাদু হন আর কি, এসে বললে, বিজুলি নাটক করবে? নাটক করবো কিছুই তো জানি না, ঠিক আছে চলো। অফিস ক্লাব থেকে শুরু করেছিলাম। তো উনি নিয়ে যাওয়ার পরে দেখলাম সে তো প্রথম প্রথম খুবই অস্বস্তি হতো, অত লোক সামনে। তো যাই হোক, প্রথম পা রাখলাম বিশ্বরূপা মঞ্চে, একটা অফিস ক্লাব নাটক। তো উতরে গেলাম, মানে সবাই বলল প্রথম বোঝা যাচ্ছে না, খুব ভালো হয়েছে। তো সেখান থেকেই শুরু, 1981 সেখান থেকে শুরু। এবার তখন তো কেউ চেনে না, বেশি ডাকেও না, ওই বছরে একটা দুটো এই করতে করতে এই যখন আমি ফেয়ারলি প্লেসে নাটক করতে গেলাম তখন একজনের সঙ্গে পরিচয় হলো, রাখি ঘোষ। সে অ্যামেচার কুইন বলে তাকে। সে বলল, তুমি যদি নাটক করতে চাও তাহলে একটা গ্রুপের নাম বলছি, যাও। তখন তো রমরমা মার্কেট থিয়েটার ক্যাম্প, বাঘের ডাক নাটক, বিমল দেব আর সমীর মজুমদার ডিরেক্টর, বিমল দেব আছেন বাঘের ডাক নাটকে। তো গেলাম, গিয়ে কথাবার্তা বললাম। তো ওরা বেশ কিছু দিন বসিয়ে রাখলো। তারপরে একদিন বলল, এই ক্যারেক্টারটা করো, তো একটা ক্যারেক্টার দিল। বলার পরে দেখলাম সমীরবাবু খুব অ্যাপ্রিসিয়েট করলেন, বাহ খুব ভালো, তুমি কি নতুন? আমি বললাম, হ্যাঁ স্যার আমি নতুন। বললো, বাহ খুব ভালো। এবার আমি ওখানে যখন ঢুকলাম তখন সমীর মজুমদার ওখান থেকে বেরিয়ে গেলেন, ঢুকলেন অসিত বসু। তো এইভাবে একের পর এক চলতে লাগলো। গ্রুপ থিয়েটার করলাম, অ্যামেচার শো করলাম, এবং বোর্ডেও প্রচুর শো করেছি। এবং হাতিবাগানে তো তখন থিয়েটার মানে রমরমা মার্কেট, বৃহস্পতি শনি রবি, মানে সেখানে তিল ধারণের জায়গা থাকতো না। তো সেইভাবে সেখানেও অনেক কাজ করেছি, অনেকজনের সঙ্গে কাজ করেছি, যেমন জ্ঞানেশ মুখার্জি, সমর মজুমদার, এদের সঙ্গে আমি এদের সঙ্গে আমি কাজ করেছি। এবং ভাগা ভাগা আর্টিস্ট তখন হারাধন বন্দ্যোপাধ্যায়, কৌশিক ব্যানার্জি, এদিকে জ্ঞানেশ দত্ত আছে, লিলিদি, অরুণ ব্যানার্জি, এদের সঙ্গে আমি কাজ করেছি। তা এখনও সেইভাবে কাজ করতে করতে হঠাৎ একদিন যাত্রা থেকে একটা অফার এলো, বেদের মেয়ে জ্যোৎস্না। আমাকে একজন বলল, করবে? অঞ্জু ঘোষ আর রঞ্জন ব্যানার্জি। বললাম, যাত্রার তো কিছু জানি না, কি করব? বললো, চলো না। গেলাম, সেখানেও ওরা অ্যাকসেপ্ট করলো, কাজ করলাম। প্রায় 80-90টা শো করেছিলাম অঞ্জুদির সঙ্গে। ওনারও খুব পছন্দ হয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল। এই থেকে যাত্রাই করলাম 12-13 বছর। সেখানেও আমি মোটামুটি সমস্ত ফিল্ম স্টারদের সঙ্গেই কাজ করেছি, যেমন পল্লবী চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, রীনা চৌধুরী আর সন্ধ্যা রায়, ওদের সঙ্গে আমি কাজ করেছি। পরপর 12-13 বছর টানা কাজ করেছি। এইভাবে চলছে। তারপরে ওখানে ছিলেন একজন প্রশান্ত পাল, মানে সন্ধ্যাদির টিমে কাজ করছিলাম যখন। উনি বললেন, তুমি এত ভালো কাজ করো, তুমি ওখানে মানে টলিউডে যাচ্ছ না কেন? বললাম, দাদা আমার ওখানে কেউ চেনাশোনা নেই।
বললো ঠিক আছে তুমি একদিন। কত সাল? এইটা কত সাল আমার মনে নেই, মানে ধরো না 22 বছর এসছি, তার 12-13 বছর পরে। এবার আমি গেলাম, বললাম টালিগঞ্জে এসো একদিন, আমি অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। একদিন গেলাম, পরিচয় করিয়ে দিলেন। তারপর একজন বলল যে একটা কাজ আছে, করবে? হ্যাঁ করবো। ওই তখনও তো বন্ধন, দুর্গা, মেগাগুলো, তারপরে কুরুক্ষেত্র, অপরাজিতার সঙ্গে কাজ করেছি আমি। বন্ধনে ওই মেয়েটা কি যেন, নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, বন্ধন যখন হতো তখন তো অনেক বছর আগে, শ্রীলেখা মিত্র, এদের সঙ্গে মোটামুটি কাজ করেছি। তারপরে রিসেন্ট এই তো চলছে পর প্রসেনজিতের সঙ্গে কিছু ওয়াল করেছি, এখন যে টলিউডের একদম টপ, ওর সঙ্গে আমি ওয়াল করেছি। সোনার তরী ছিল তখন গ্রুপটা, সোমনাথ দা ছিল প্রডিউসার। এইভাবে চলতে মোটামুটি মানে টালিগঞ্জে অনেক মানে বাঘা লোকেদের সঙ্গে কাজ করেছি। তো এই বয়সে এসে আমি, এটা তো 25, সম্ভবত 22 সালে বম্বে গিয়ে একটা কাজ করলাম। হিন্দি না? হ্যাঁ, হিন্দি প্রজেক্ট না, মানে হিন্দি। ওটা ওই যে করিশ্মা কাপুরের যে ব্রাউন ওয়েব সিরিজ ওটা, এবং করিশ্মার সাথেই কাজটা করেছি। তো এই বয়সে এসে এটা মনে করি আমার ভীষণভাবে একটা পাওনা। তো যাই হোক, তারপরেও চলছে, কাজ করছি, এখনও কতদিন করব জানি না। শরীরটা ঠিক থাকলে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করব, এই আশায় আছি। হঠাৎ করে এই প্রফেশনে আসা, মানে তোমাকে একজন বলেছে তার জন্য তুমি এসেছো? আগে থেকে কোনো রকম ইচ্ছা ছিল যে? না, আগের থেকে মানে ইচ্ছা ছিল কি ছিল না সেটা বলতে পারবো না, তবে আমার যখন 10-12 বছর বয়স তখন একটা অফার এসেছিল। তখন তো ছোট, মানে এমন একজন লোক অফারটা নিয়ে এসেছিলেন, কিন্তু তবু আমার মা যেতে দিল না, বললো না এখন যাবে না, এখন পড়াশোনা করছে। তো পড়াশোনাটা তো বেশি দূর এগোয়নি। হঠাৎ করে একটা, মানে কী আর বলবো, সেসব আর বলে লাভ নেই। তো সত্যজিৎ রায় তখন উনি পথের পাঁচালী শুরু করবেন। তো আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করতেন, প্রেসে, রূপমঞ্চ বলে একটা প্রেস ছিল, ওটা ডিস্ট্রিবিউটার ছিল। তো সেখান থেকে অফারটা এসেছিলো, কিন্তু আমার মা যেতে দিল না। তো তারপরে তো তখন তো আর অত বুঝিও না। হঠাৎ করে যখন এই অফারটা পেলাম যে নাটক করবে, ঠিক আছে চলো করি, এই করতে আর কি, যে এই প্রফেশনে আসবই এটা সেরকমভাবে ঠিক ছিল না। চলে এলাম। তখন তো এসেছিলাম পেশাগতভাবে, কারণ তখন খুব প্রয়োজন ছিল। এখন তো পেশাটা আছেই, তার সঙ্গে নেশাটা বেশি। রিসেন্ট তুমি কোন মানে কাজ করেছো যেটা খুব মানে ভালো একটা জায়গায় গেছে, বা তুমি নিজস্ব একটা মানে খ্যাতি পেয়েছো? আমি এত বছর যা কাজ করেছি তার মধ্যে আমার জীবনে একটাই ক্যারেক্টার খুব মানে আমাকেও টানে এবং দর্শকদেরও টেনেছে, সেটা হচ্ছে আকাশ আট চ্যানেলে বৃদ্ধাশ্রম। ওখানে একটা ক্যারেক্টার করেছিলাম, একদম আমার ক্যারেক্টারের বাইরে ক্যারেক্টার, একটা অ্যাবনর্মাল, মানে সবই বোঝে আবার কিছুই বোঝে না, এরকম একটা ক্যারেক্টার। এটা তো আমার খুব মানে। এখন তুমি চুটিয়ে নাটক বা যাত্রা করছো? হ্যাঁ, যাত্রা মানে চিতপুরে যাত্রা করি না, কোনো অ্যামেচার শো পেলে করি টুকটাক। আর নাটকটা তো করছি, গ্রুপ থিয়েটারে নাটক করছি। এখন কোন গ্রুপ থিয়েটার আছে? এখন আছি কসবা অনুপ্রাস আর কসবা আর্টস, এই দুটোতে আছি। আর পাঞ্চালি বলে একটা নাট্য দল আছে, সেখানে আমি 28 থেকে 29 বছর কাজ করেছি। তারপরে যাই হোক একটা কিছুতে বেরিয়ে এসেছি ওখান থেকে, এখন এই দুটো গ্রুপে আছি। আর তোমাকে বিভিন্ন সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু, হয়তো অনেক প্রজেক্ট তুমি করেছো বললে, তো দেখা যায় যে কিছু ক্লিপিংগুলো খুব ভাইরাল হয়েছে। আমি অনেকদিন আগে দেখছিলাম যে একটা সিগন্যালের একটা কোনো একটা কন্টেন্টের উপর তুমি কাজ করেছিল একটা, ওই মানে টাকা চুরি, একটা ব্যাংক থেকে টাকা চুরি, যেগুলো এখন হচ্ছে, ওই কন্টেন্টে একটা কাজ করেছি। তো
সেটা খুবই ভাইরাল হয়ে গেছে। মানে আমার কাছে এরকম অফার এসছে, কিরে তোর এত টাকা লুট হয়ে গেছে। আমি বললাম না না, ওটা আমার টাকা না, ওটা আমি একটা মানে কন্টেন্টে কাজ করেছি। ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে খুব ভালো হয়েছে দিদি। ফ্যামিলি থেকে প্রথম কোনো সাপোর্ট পাইনি, তারপরে আস্তে আস্তে যখন দেখেছে যে আর উপায় কিছু নেই তখন মেনে নিয়েছে আর কি। ফ্যামিলির মধ্যে কোনো রকম প্রবলেম দেখা দিয়েছে? প্রচুর, ফ্যামিলিতে তো প্রচুর প্রবলেম ছিল। ফ্যামিলি বলতে আমার মানে বাপের বাড়ির দিক থেকে প্রথম একটু কষ্ট হতো, কিন্তু ভালো ছিলাম। কিন্তু যখন আফটার লাইফ মানে আফটার ম্যারেজ প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে, এবং সাংসারিক অশান্তি, মানসিক অশান্তি, শারীরিক টর্চার সব কিছু পেয়েছি ওখান থেকে। তারপর থেকে আস্তে আস্তে সবটা ম্যানেজ করে নিতে হয়েছে। এখনকার সময় আর তখনকার যে বিষয়টা, তখন তুমি যে কথাটা বললে, তখনকার এখনকার মধ্যে তুমি পার্থক্য কি দেখো? পার্থক্য তো অনেকই আছে। তখনকার যেমন আমরা কাজ করতাম, মানে একটা সুন্দর পরিবেশ ছিল, কাজের জায়গা, মানুষের সঙ্গে মানুষের হৃদ্যতা, সেইগুলো ছিল। কিন্তু এখনকার পরিবেশটা সেরকম নেই, পরিবেশটাও ঠিকঠাক নয়, আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাও একটা মানে লড়াই। ও উঠে যাচ্ছে, ওকে উঠতে দেবো না, ও এত ভালো করছে কেন করছে, এইরকম একটা হয় এখন। কিন্তু তখন সেটা ছিল না। একজন যদি খুব ভালো কাজ করতো তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, কিন্তু এখন সেইটা নেই। এখন কি করে মানে ওকে মেরে আমি উঠবো, এই ব্যাপারটা হয়ে গেছে। মানে এখন মানে একটা রেষারেষির বিষয় এসে গেছে। তোমার মানে কখনো এরকম মনে হয়েছে যে আমি তুমি বললে যে আমি বম্বেতে একটা কাজ করার সুযোগ পেয়েছি, বা এটাকে তোমার ডাক পেলে করবে না এরকম ইচ্ছা আছে যে আমি পার্মানেন্টলি মুম্বাইতে গিয়েও কাজ করতে ইচ্ছুক? বা সেরকম যদি সুযোগ পাই যে পার্মানেন্টলি আমাকে কেউ বোম্বেতে গিয়ে কাজ করতে বললো, হ্যাঁ নিশ্চয়ই করব। মানে তোমার কোন চরিত্র বেশি পছন্দ হয়? আমি তো দেখো, আমি এই পর্যন্ত সব রকম চরিত্র করেছি, মানে নেগেটিভ করেছি, পজিটিভ করেছি, তারপরে ওই কি বলবো অন্যরকম মতো চরিত্র করেছি। তো যখন যেটা পাই চেষ্টা করি সেই চরিত্রটার মতো করে ফুটিয়ে তোলার। কোনটা বেশি পছন্দ, নেগেটিভ না পজিটিভ? না, নেগেটিভটা বেশি পছন্দ। মানে দরজাল শাশুড়ি এরকমটা? হ্যাঁ, নেগেটিভটা পছন্দ, কেননা অনেক মেয়ে ফিডব্যাক পাওয়া যায়। পজিটিভটা তো আছেই, পজিটিভ করতে পারলে তো খুবই ভালো, কারণ সেটা তো সবাই আহা উহু এগুলো করে, কিন্তু নেগেটিভে যে গালাগালটা দেয় এটাই পাও না। একদম একদম এটাই তো মানুষের চোখে যখন এটা লাগে তখন আমি মানে তখন আমি মনে করি আমি স্যাটিসফাইড, কারণ মানুষের চোখে যখন লেগেছে তখন আমি কাজটা ঠিকঠাক করতে পেরেছি। তো এখনো পর্যন্ত মানে তুমি যতগুলো কাজ করেছো সব থেকে বেশি কোনটা তোমার বেশি মনে হয়েছে যে এটা আমি অন্যরকমভাবে করতে পারতাম, এটা করে এসেছি কিন্তু আরও অন্যরকমভাবে করতে পারতাম হয়ে যাওয়ার পর, শ্যুট হয়ে যাওয়ার পর বা টেলিকাস্ট হয়ে যাওয়ার পর? হ্যাঁ, এইরকম অনেক চরিত্রই এসছে, তখন করেছি বলেছে। এবার তারপরে মনে হয়েছে যখন শ্যুটটা হয়ে গেছে তখন মনে হচ্ছে এটা আরেকটু এইভাবে করা যেত। অনেক সময় কি মানে মেগাগুলোতে কি হয়, ধরতক্তা মার পেরে বলো 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 এইরকম টাইপের হয়, কিন্তু তখন মনে হয় যে না, এই ক্যারেক্টারটা তো আরেকটু ভালো করা যেত যদি সময় পাওয়া যেত বা বলা যেত। ক্যামেরায় কি আমি একবার করলাম সেটা শেষ, কিন্তু আমার ভালো বেশি লাগে মঞ্চটা, দাপিয়ে কাজ করা যায়। আর একটা নাটক যখন বহুদিন ধরে হয় ক্যারেক্টারটাকে মানে সুযোগ দেওয়া যায় যে আজকে এরকম কালকে এরকম ভ্যারিয়েশন করা যায়। পছন্দ বেশি মঞ্চটা, কিন্তু ক্যামেরায় তো কাজ করতেই হয়। তোমার মানে অভিনয় জীবনে কোন চরিত্রে কোন ডায়লগটা বেশি মানে ভালো লেগেছে, বা তুমি কোনটা যদি একটু দর্শককে মানে সেই ডায়লগটা যদি একটু শোনা? দেখো, অনেক কাজই তো করেছি, তো কোন ডায়লগ এখন কি করে বলি বলো তো। যেটা আমার আকাশ আটের ওই বৃদ্ধাশ্রমে ছিল,
সেটা হচ্ছে যে একজন গয়না নিয়ে এসছে, মানে মেয়েদেরকে কি বলবো স্বনির্ভর করতে চাইছে আর কি। সেই জন্য ওরা সবাই নিজেরা গয়না টয়না তৈরি করে, আর সেই গয়নাগুলো ওই ভদ্রলোক নিয়ে যাচ্ছে। তো একটা হার সেখান থেকে ওর পছন্দ হয়েছে, তুলে নিয়ে বলছে, এই এইটা না, এইটা আমি পরবো, জানিস তো, এটা এটা আমাকে খুব ভালো লাগবে, দেখ 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 না দেখ, আমি পড়েছি, ভালো লাগছে আমার খুব ভালো লাগছে, বল। এইটা ছিল একটা সিন। আর একটা ছিল যে নেগেটিভ ক্যারেক্টার করছে একটা ছেলে, তার মা ওই বৃদ্ধাশ্রমেই থাকতো, মানে সেই রেখে গেছে আর কি। প্রচণ্ড বদমাইশ ছেলে, আর বৃদ্ধাশ্রমে যে ওনার ছিল মেয়েটি, তার ওপর ওর নজর ছিল। তো সেই সময় ও এসছিল ওর সঙ্গে বদমাইশি করতে। সেই সময় মানে বৃদ্ধাশ্রমের লোকেরা ওকে ধরে খুব মেরেছিল। ওকে যখন মেরেছিল ও বেরিয়ে গেছে, তারপরে ওর মা খুব কাঁদছে। তখন এসে বলছে, তুমি তুমি কাঁদছো? কেঁদো না গো, কেঁদো না। আমি জানি ওরা তোমার ছেলেকে মেরেছে, কিন্তু বলো তো তোমার ছেলেটাও তো খুব বদমাইশি করেছে, বলো। তুমি তো মা, তোমার তো কষ্ট হবেই, বলো। তুমি জানো তো আমার ছেলেও না আমাকে ধরে একদিন খুব মেরেছিল। হ্যাঁ গো, কেন বলো তো? আমার ছেলে আমাকে ঘরে বন্ধ করে বাইরে চলে গেছিলো। আমার ছেলে, আমার বৌমা, আমার নাতিকে নিয়ে আমাকে তো ঘরে বন্ধ করে রেখে গেছিলো। যেটুকু খাবার ছিল, জল ছিল, আমি তো 2-3 দিন খেয়েছি, তারপর তো ফুরিয়ে গেছে। আমার তো খুব খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। তখন আমি না দরজায় দুম 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 করে ধাক্কা মেরেছি, জানলায় ধাক্কা দিয়েছি। তখন পাড়ার লোকেরা এসে তালা ভেঙে আমাকে বার করেছে। এবার ওরা আমাকে খেতে দিয়েছে, জল দিয়েছে। তারপর 2-3 দিন পরে না আমার ছেলেটা ফিরে এসেছে। আমার ছেলেটা ফিরে আসার পর তখন ওই পাড়ার লোকেরা না আমার ছেলেটাকে খুব মেরেছে, জানো তো। তখন আমারও না খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তো কিছু বলতে পারছিলাম না, বলো। তারপর যখন ওরা ছেড়ে দিয়েছে, আমাকে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে খুব মেরেছে, জানো তো, খুব মেরেছে। এখানে মেরেছে, হাতটা ধরে মুচকে দিয়েছে। কিন্তু আমার তো তখন আর কিছু করার ছিল না, বলো। তাই বলছি, তুমি কেঁদো না গো, কেঁদো না। তোমার ছেলে তো খুব বদমাশ, বলো। দেখলে তো এখানে আমাদের মাকে কত অত্যাচার করতে এসেছিল। খুব ভালো একটা মানে একটা এমন একটা ইমোশনাল তুমি ক্যারেক্টারটা তুমি প্লে করেছো ওখানে, যেটা আমি এখন দেখতে পারলাম বা দর্শক দেখতে পাচ্ছে। এরকম তো মানুষের মধ্যে প্রত্যেকটা সময় একদম আছে। আর এরকম কোনো জায়গায় বাধা, মানে যে তুমি কাজ করতে তুমি বাধা তো তুমি পেয়েছোই বললে, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার হয়েছে যে তোমার কাজটা হয়তো আসার কথা বা হয়েছে, বা এরকম যখন তুমি যেটা বললে তোমার কথাতেই বলি যে মানে এখনকার সময় যেটা হয় সেটা হয়েছে ওকে উঠতে দেবো না, আমি আগে এগিয়ে যাব, এর জন্য এই যে রেষারেষির জন্য নিজের কাজ হ্যাম্পার হয়ে গেছে, মানে নিজের হওয়া কাজ বন্ধ হয়ে গেছে, এই বিষয়টা। হ্যাঁ, এই তো এখন হচ্ছেই। কথা বলছে ফাইনাল, দিদি তুমি ছবি পাঠালাম ফাইনাল, কিন্তু হঠাৎ বলছে না দিদি ওরা চ্যানেল থেকে ঠিক করে নিয়েছে। এরকম তো এই কয়েকদিনের মধ্যেই এরকম হয়েছে প্রচুর। প্রত্যেক দিনই একটা করে খবর আসছে, আর প্রত্যেক দিনই সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু কাজ যখন করি, যে জায়গায় কাজ করতে যাই বা কাজ করি, সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে, ডিরেক্টর থেকে ক্যামেরাম্যান থেকে, যে দিদি খুব ভালো কাজ করেছো, আমরা না এরকম আর্টিস্টই চাই। কিন্তু কি বলো তো, আমাদের না এখন হাত পা বাঁধা। সব কিছু চ্যানেল ঠিক করে, ইপি ঠিক করে, প্রোগ্রামাররা ঠিক করে। এখন তো আবার একটা নতুন ফ্যাশন হয়েছে, প্রোগ্রামাররা ডাইরেক্ট ডাকে না, ওরা আবার ওই কোঅর্ডিনেটরদের দিয়ে দেয়, ওরা ডাকে। এবার তারপরে তো তাদের একটা কমিশন। এবার আমাদের পেমেন্ট নিয়েও খুব গণ্ডগোল হয়, সেটা যাই হোক। কিন্তু কাজটাও এখন ওইভাবেই হচ্ছে, কথা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে।
মানে এরকম তোমার মধ্যে জীবনে এরকম চরিত্র মানে মানে করেছো তুমি, অনেক চরিত্র তুমি করেছো, এরকম কোনো আক্ষেপ আছে যে আমি এই চরিত্রটা করতে পারলে অনেক ভালো করে করতে পারতাম? সেরকম তো যখন কোনো নাটক দেখি, যখন দেখি যে কেউ একটু লুজ মানে ঠিকঠাক হচ্ছে না, তখন তো মনে হয় এই ক্যারেক্টারটা যদি আমি পেতাম তাহলে তো খুব ভালোই হতো, খুব ভালো করতে পারতাম। যেমন আমি কদিন আগে একটা নাটক দেখলাম, নটি বিনোদিনী, আমরাও করি, আমি তো আমোদিনীটা করি এখন, মানে বিনোদিনীর মা। আর আগে যখন ইয়াং ছিলাম তখন সুরত করতাম, গিরিশ ঘোষের বউ। তো সেখানে দেখলাম মানে আমরা যেটা করি মানে কিচ্ছু নেই, আমোদিনীর যে ব্যাপারটা সেটাই নেই, বিনোদিনীর যে একটা ভাবের ব্যাপার সেটাও নেই। দেখে মনে হলো বিনোদিনী ঝগড়া করছে কারোর সাথে, আর আমোদিনীর সেই ব্যাপারটাই নেই মনে হলো, ওদের ব্যাপার ওরা করছে। সেটা মনে হয় যে এই ক্যারেক্টারটা সত্যি পেলে ভালো হতো, এরকম মনে হয়। মানে তোমার এখন যেটা বলি সেটা হয়েছে যে অনেক কাজ তো তোমার করার ইচ্ছা, বা তুমি যেটা বললে বা করবেও তুমি, আমরা চাই যে, আমি চাই বা দর্শক চায়, আর তোমার দর্শক যারা দেখছে আজকের জায়গায়, আজকে দাসান কোম্পানি, তারা অনেকেই বুঝে গেছে বা জানে, যারা টিভি সিরিয়াল যারা দেখে বা যারা নাটক প্রতিনিয়ত যারা নাটকের একটা আলাদা দর্শক আছে, বা যাত্রার একটা আলাদা দর্শক আছে গ্রাম বাংলা। তো তারা যখন হয়তো দাসান কোম্পানি দেখছে ওদের এই পর্দাতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকদেরকে তুমি কি মানে বলতে চাইছো, মানে অ্যাজ এ অভিনেত্রী হিসেবে তুমি কি বলতে চাইছো? তুমি অভিনেত্রী হিসেবে এটাই বলতে চাই যে আমি যখন অভিনেত্রী হিসেবে অভিনয় করব তখন দর্শকদের যদি ভালো লাগে বা দর্শকরা যদি মনে করে যে আমার জন্যই এই কাজটা মানে বরাদ্দ, তাহলে তারা যেন এই কথাটাই বলে যে ঠিক আছে, ক্যারেক্টারটা একদম ওকে। এইটা চাই দর্শকদের কাছ থেকে শুনতে, যে খুব ভালো হয়েছে, খুব ভালো অভিনেত্রী, এইগুলো যেরকম হয় আর কি। মা বিজুলি সরকার কেমন? সেটা তো মানে আমার সন্তানই বলতে পারবে মা বিজলি সরকার কেমন। তবে আমার দিক থেকে আমি মা হিসেবে যেটা বলতে পারি সেটা মায়েরা যেরকম হয় আর কি, সন্তানের প্রতি কর্তব্য, ভালোবাসা, আদর, এবং সন্তানের বিপদে আপদে রুখে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, এটা তো মা হিসেবে আছেই। সন্তানরা মানে তোমার ছেলে বা মেয়ে সাপোর্ট? আমার একটি মেয়ে। মেয়ে সাপোর্ট করে তোমার? হ্যাঁ, মোটামুটি করে। সবাই তো এখন ব্যস্ত নিজেদেরকে নিয়ে। বিজুলি, এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করব যেটাকে বলা হয় র্যাপিড ফায়ার, ঠিক আছে? তোমার প্রিয় ছবি কোনটা, মানে সিনেমা কোনটা? হিন্দিতে দেখতে গেলে তো ধরো আমার আমার যে প্রিয় অভিনেতাদের ছবি সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের প্রায় ছবিই পছন্দ, আর বাংলাতে উত্তম কুমার। প্রিয় অভিনেতা কে? বাংলায় উত্তম কুমার, হিন্দিতে অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেত্রী কে? বাংলায় অলরাউন্ডার দিক থেকে সাবিত্রী চ্যাটার্জি, আর সুন্দরীর দিক থেকে বা গ্ল্যামারাস নায়িকার দিক থেকে সুচিত্রা সেন। এখনকার সময়? এখনকার সময়ে তো মানে এখন মোটামুটি অপরাজিতা আঢ্য আছে, আর আর কাকে বলবো? কার গান বেশি শুনতে পছন্দ হয়? ওই হেমন্ত, মান্না, লতা মঙ্গেশকর। এখনকার সময়? এখনকার সময় যে শ্রেয়া ঘোষাল যে মেয়েটা, আর ওই অদিতি মুন্সি। কি খেতে বেশি পছন্দ করো? আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। কোথায় ঘুরতে যেতে ভালো মন চায়? ঘোরা তো পাহাড়, সমুদ্র, এইসব জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে। ভালোবাসার মানুষ আছে এখনো? না, এখন আর কেউ নেই ভালোবাসার মানুষ। কাউকে ভালো লাগে না, মানে আমার যে আগে যে ছিল তাকে? এখন আর সেই জায়গা নেই আর সেই সময়ও নেই। তবু দেখলে মনে হয় না ভালো, যে কোনো লোককেই দেখলে মনে হয়। ভালো নাট্য পরিচালক কাকে বেশি পছন্দ হয়? এই সময়ে তো কাকে বলবো বলো, অনেক তো নাট্য পরিচালক উঠেছে। আমার আগেকার দিনের যারা ছিল তারা হচ্ছে সমীর মজুমদার, অসিত বসু, জ্ঞানেশ মুখার্জি, সমর মুখার্জি, আমি তো এদের সাথে কাজ করেছি। এখনকার সময় চলচ্চিত্র জগতে
কোন পরিচালকের কাজ করার আক্ষেপ থেকে গেছে? আক্ষেপ তো অনেকজনেরই থেকে গেছে, যেমন ধরো ইচ্ছে ছিল ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করার, তপন সিনহার সঙ্গে কাজ করার, এদের সঙ্গে তো সুযোগ পাইনি, এদের সঙ্গে ইচ্ছাটা ছিল। এখন বর্তমানের সময় ইচ্ছা কার কাছে কাজ করলে বেশি ভালো লাগে এখনকার সময়? এখন তো আমি মানে অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছি, যেমন অরিন্দম বসু, তারপরে রাজাদা মানে সুশান্ত বোস, এদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। জীবনে সবথেকে প্রিয় পাত্র কে? জীবনে সব থেকে প্রিয় পাত্র বলতে গেলে আমার সন্তান, আমার মেয়ে। আজ দাস অ্যান্ড কোম্পানি তুমি বিশেষ অতিথি হিসেবে এসেছো, তার জন্য তোমাকে ছোট্ট একটি স্মারক পেলাম। অনেক ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। আর দাস অ্যান্ড কোম্পানি থেকে এবং ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দাস অ্যান্ড কোম্পানিতে তুমি এসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন অনেক ভালো কাজ করো। আর দর্শকদেরকে এটা বলবো, কাজ দেখতে বিজলিতে অনেক ভালো কাজ করেন, খুব সুন্দর একজন অভিনেত্রী, অনেক দক্ষতার সাথে উনি অভিনয় করেন। কাজ দেখুন এবং আগামী দিনও পাশে থাকুন। নমস্কার। নমস্কার।